প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভোটার তালিকায় নামের বানান ভুল, শুনানির টেনশন শেষ, কমিশনের নতুন নিয়মে বিরাট স্বস্তি রাজ্যবাসীর। বাংলা থেকে ফিরে বঙ্গ বিজেপির নেতাদের অনুরোধে তৃণমূল ও মতুয়া নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন মোদি। দিস ইজ টু ব্যাড, এবার কিন্তু আমি অ্যাকশন নেব। নেতাজি ইন্ডোরে মাইক বিভ্রাটে মেজাজ হারালেন মমতা, অন্তর্ঘাত হচ্ছে না তো? অনুপ্রবেশ ইস্যুতে মোদির নিশানায় তৃণমূল, পাল্টা তালিকা প্রকাশের চ্যালেঞ্জ শাসক দলের। মমতাকে কড়া আক্রমণ, কিন্তু অভিষেকের প্রতি কি সফট হুমায়ুন? কেন বললেন এমন কথা? দুটি কেন্দ্র থেকে লড়বেন হুমায়ুন কবির নিজেই, একই নামে প্রার্থী আরও 4 জন, কারা তারা? বাংলায় থাকতে ভোটার লিস্টে নাম তুলুন, বিহার থেকে নাম কাটুন, বিএলএদের বৈঠকে বার্তা মমতার। ঘরের মধ্যে জ্যান্ত দগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের 4 জনের, ভয়ঙ্কর ঘটনা হাওড়ায়। খসড়া তালিকা বেরোতেই নিখোঁজ পিসে, রাগে ফুঁসছেন তৃণমূল নেতা। এতদিনে জালে মূল মাথা, কান্নায় ভেঙে পড়লেন শাহজাহানের মূল সাক্ষী। ভারতের কড়া জবাব, এদেশে ঢোকা বন্ধ হয়ে গেল বাংলাদেশিদের। প্রয়োজনে নথি জোগাড় করে দেবে তৃণমূল, প্রায় 14,000 বিএলএকে নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক মমতার। হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা, পেছনে মমতায়, বিস্ফোরক রাহুল সিনহা। চলতি মাসেই রাজ্যে অমিত শাহ, তবে কোনো জনসভা নয়, হতে চলেছে মেগা বৈঠক। রাজ্যে বাবরি মসজিদের শিলান্যাস, রাজনৈতিক ষড়যন্ত্র বলে বিস্ফোরক মোহন ভাগবত। লক্ষাধিক ভোটারের নাগরিকত্ব নিয়ে সংশয় কি কাটবে? জানুন নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। 100 দিনের কাজের দিন বাড়ছে, কিন্তু কেন্দ্র ও রাজ্যের খরচ ভাগাভাগিতে আমূল বদল। কেন্দ্রের এই সিদ্ধান্তে হাঁটু কাঁপল বাংলা, চিন্তায় মমতা সরকার। রুশ সেনায় আটকে 50 ভারতীয় ও 26 জনের মৃত্যুতে চরম উদ্বেগ। তৃণমূল নেতারা বউকে ঘুগনি তৈরি করতে বলে নিজেরা বাস স্ট্যান্ড বিক্রি করছেন। ভারতের কাছে হেরে এবার ঐশ্বরিক সাহায্যের দোহাই পাক সেনা প্রধানের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। 2025 সালের ভোটার তালিকা সংশোধনের আগে পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন। এখন থেকে ভোটার কার্ডে বাবা, মা বা নিজের নামের বানানে ছোটখাটো ভুল থাকলে আর শুনানির জন্য কমিশনের অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। বিএলও অ্যাপে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস ফিচারের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো বুথ লেভেলেই সমাধান করা হবে। ফলে দীর্ঘদিনের আইনি জটিলতা ও হয়রানি থেকে মুক্তি পাবেন রাজ্যের কয়েক লক্ষ মানুষ। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী নামের পদবি বা বানানে সামান্য পার্থক্য থাকলে বিএলও নিজেই নথিপত্র যাচাই করে তা সংশোধন করে দেবেন। এক্ষেত্রে ভোটারকে একটি ঘোষণাপত্র বা আন্ডারটেকিং দিলেই চলবে, যা বিএলও অ্যাপে আপলোড করবেন। তবে নামের আমূল পরিবর্তন বা সম্পূর্ণ আলাদা নাম হলে সেক্ষেত্রে শুনানির প্রয়োজন হতে পারে। সাধারণ ভোটারদের শুধু বিএলওর ভেরিফিকেশনের সময় আধার কার্ড সহ সঠিক সরকারি নথিপত্র দেখেই সহযোগিতা করতে হবে। বাংলা থেকে ফিরে বঙ্গ বিজেপির নেতাদের অনুরোধে তৃণমূল ও মতুয়া নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন মোদি। আগামী বছর অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রচারের ক্ষেত্রে ঝড় তোলার জন্য বঙ্গ বিজেপি নেতাদের বারংবার অনুরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসেও পৌঁছতে পারেননি তাহিরপুরের জনসভার মঞ্চে। বাংলার ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ার আবহে মতুয়া এবং নমশূদ্ররা যেভাবে নাগরিকত্ব হারানোর আশঙ্কায় রয়েছেন, তাদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আশ্বাস দেবেন বলে বঙ্গ বিজেপি নেতারা যেভাবে গত কিছুদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন, তার সম্ভব হয়নি প্রধানমন্ত্রীর টেলিফোন বার্তায় দেওয়ার ভাষণে। তাই বাংলা থেকে ফিরে যাওয়ার পরেও বঙ্গ বিজেপি নেতাদের এই আশঙ্কার কথা জানার পরে শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় রীতিমতো থ্রেড বানিয়ে বাংলার মানুষের জন্য যে সমস্ত বক্তব্য রাখতে চেয়েছিলেন তা বাংলায় লিখে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাতে প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমি রানাঘাটের সভায় আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আবহাওয়ার কারণে সেখানে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারিনি। নিচে একটি থ্রেডে সেই বিষয়গুলির বিবরণ দিলাম। আমরা যারা ভারতীয় সংস্কৃতির মহত্বে বিশ্বাস করি তাদের কাছে নদিয়া এক বিশেষ স্থান। এই পবিত্র ভূমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। পরোপকারের ঐতিহ্য এই মাটিতে প্রবাহিত হয়েছে যুগ যুগ ধরে, যার জীবন্ত প্রতিফলন আমার মতুয়া ভাই বোনেদের মধ্যে দেখা যায়। তাই নদিয়া ও পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করতে পারা
আমার কাছে এক গৌরবের বিষয়। পশ্চিমবঙ্গের জনগণকে ক্ষমতায়িত করতে আমাদের সরকার নির্লসভাবে কাজ করে চলেছে। ইতিমধ্যেই 52 লাখ বাড়ি মঞ্জুর হয়েছে, যা প্রত্যেক নাগরিকের মাথার ওপর ছাদ সুনিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ করবে। রাজ্যের 1 কোটিরও বেশি পরিবার জল জীবন মিশনের সুবিধা পেয়েছে। একবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে এই কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং সুবিধা প্রাপকদের সংখ্যাও বাড়বে। পশ্চিমবঙ্গের জনগণকে উন্নত মানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে 13,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মাণ করা হয়েছে। এছাড়াও 750-টিরও বেশি পিএম বিজেপি কেন্দ্র রয়েছে, যেখানে সুলভ মূল্যে ওষুধ সরবরাহ করা হয়। বিহারের জনগণ আবারও প্রমাণ করেছেন যে তারা আর জঙ্গল রাজের প্রত্যাবর্তন চান না। এখন সময় এসেছে পশ্চিমবঙ্গকেও তৃণমূল কংগ্রেসের তৈরি করা মহা জঙ্গল রাজ থেকে মুক্ত করার। বিজেপি বিশ্বাস করে কাজের গতি ও পরিসরে সুশাসনেও, কিন্তু তৃণমূল কংগ্রেসের একমাত্র চিন্তা কাটমানি ও কমিশন নিয়ে। আবাসন, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, শিক্ষাসহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প শুধুমাত্র তৃণমূলের অসহযোগিতামূলক ব্যবহারের কারণে থমকে আছে। তৃণমূল যদি মোদির বিরোধিতা করতে চায় তারা শতবার তা করতে পারে। তৃণমূল যদি বিজেপির বিরোধিতা করতে চায় তারা বারবার তা করতে পারে। কিন্তু কেন তারা পশ্চিমবঙ্গের উন্নয়ন আটকে দিচ্ছে? তাদের রাজনীতি শুধু স্বার্থপরতাই ভরা। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের মানুষ অনেক সহ্য করেছেন। রাজ্যের নারী শক্তির অবস্থা অত্যন্ত শোচনীয়। ফুটবলপ্রেমী রাজ্য হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ আজ লজ্জিত। সৌজন্যে তৃণমূল। সাম্প্রতিক ঘটনাটি রাজ্যের অসংখ্য ফুটবলপ্রেমী তরুণ তরুণীর হৃদয় ভেঙে দিয়েছে। তৃণমূল সর্বশক্তি দিয়ে সেই অনুপ্রবেশকারীদের রক্ষা করে চলেছে, যারা পশ্চিমবঙ্গের গরিব মানুষকে লুট করছে, রাজ্যে সন্ত্রাস ও অস্থিরতা ছড়াচ্ছে এবং আমাদের নারী শক্তির ওপর বর্বর অত্যাচার চালাচ্ছে। পশ্চিমবঙ্গের জনগণের প্রতি মোদির প্রতিশ্রুতি, রাজ্যে একবার বিজেপি সরকার গঠিত হলেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থাৎ মতুয়াদের নাগরিকত্ব নিয়ে মুখ খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, আমি প্রত্যেকটি মতুয়া ও নমশূদ্র পরিবারকে আশ্বাস দিচ্ছি, আমরা সর্বদা তাদের সেবা করব। তারা তৃণমূলের অনুগ্রহে এখানে নেই, তারা আমাদের সরকারের প্রণয়ন করা সিএএ এর মাধ্যমে সম্মানের সঙ্গে ভারতে বসবাস করার অধিকার পেয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে মতুয়া ও নমশূদ্র সমাজের জন্য আমরা আরও বেশি করে কাজ করব। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেব। নেতাজি ইন্ডোরে মাইক বিভ্রাটে মেজাজ হারালেন মমতা। অন্তর্ঘাত হচ্ছে না তো? মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখার সময় আচমকা মাইক বিভ্রাট। সভায় থাকা বিএলএদের তরফ থেকে বলা হয় পরিষ্কার করে শোনা যাচ্ছে না। মাইকের এই সমস্যার কথা শুনে মাইক ম্যানদের ওপর চটে যান তৃণমূল নেত্রী। বারবার কেন এই ধরনের সমস্যা হচ্ছে সেই প্রশ্ন তোলেন। এর পাশাপাশি অন্তর্ঘাতের অভিযোগও তোলেন মমতা। তিনি বলেন, ভয়েস ক্লিয়ার কেন হয় না প্রতিদিন? মাইকম্যান যারা ইনডোরে কাজ করছেন আমি বারবার দেখছি সমস্যা সৃষ্টি করছেন। আমি আগের দিনও দেখে গেছে, আজও দেখছে। দিস ইজ টু ব্যাড। এবার কিন্তু আমি অ্যাকশন নেব বলে দিলাম। আমি আগের দিনও ইন্ডাস্ট্রির মিটিংয়ে দেখে গেছে লোকেদের এই অভিযোগ এসেছে, টাকা নিয়ে কাজ করেন আপনারা, সেটা আপনার প্রাপ্য, কিন্তু আপনি সার্ভিস তো দেবেন। পুলিশ কি করে, কেন দেখে না? যারা দায়িত্বে থাকে আর পার্টিরও যারা থাকেন তারাই বা কেন সাউন্ড চেক করবেন না? মাইক ঠিক হলে আমায় বলবেন, শুনতে পাচ্ছেন কি না? এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন মাইকের এই সমস্যা কেন হচ্ছে? এরপর তিনি মঞ্চের অপর দিকে থাকা মাইকে বক্তব্য রাখতে চলে যান। বিএলএদের জিজ্ঞাসা করেন সেটা থেকে শোনা যাচ্ছে কিনা। এসআইআর খসড়া তালিকায় 58 লক্ষের বেশি নাম বাদ গেছে, তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বাদ যাওয়া ভোটারদের পাশে দাঁড়াতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটারের নাম বাদ গেছে। বাদ যাওয়া নামের মধ্যে খোঁজ পাওয়া যায়নি 12,20,039 জন ভোটারের। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা 57,604। নো ম্যাপিংয়ে থাকা প্রায় 30 লক্ষ ভোটারের কার্যত শুনানি হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। এই পরিস্থিতিতে এদিন প্রায় 14,000 বিএলএকে নিয়ে নেতাজি ইন্ডোরে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, 2 চব্বিশ পরগনা এবং হুগলি, এই 4 জেলার 40টি বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের ডাকা হয়েছিল এদিন। সেখান থেকে বিএলএদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন তিনি। এর পাশাপাশি একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন। অনুপ্রবেশ ইস্যুতে মোদির নিশানায় তৃণমূল, পাল্টা তালিকা প্রকাশের চ্যালেঞ্জ শাসক দলের। আসন্ন নির্বাচনের আবহে ফের অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। তাহিরপুরের ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন যে তৃণমূল অনুপ্রবেশকারীদের মদত দিয়ে বাংলাকে ধ্বংস করছে। তার মতে যারা গো ব্যাক মোদি স্লোগান দিচ্ছে তারা অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে নীরব। পাশাপাশি ত্রিপুরার সঙ্গে তুলনা টেনে তিনি দাবি করেন
বাংলায় বিজেপি এসআইআর কার্যকর করতে চাইলেও তৃণমূল তাতে বাধা দিচ্ছে। প্রধানমন্ত্রীর এই আক্রমণের পাল্টা জবাব দিয়ে তৃণমূল কংগ্রেস একে আত্মঘাতী গোল বলে অভিহিত করেছে। শাসক দলের দাবি, সীমান্ত রক্ষার দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্রের এবং অমিত শাহর ব্যর্থতার কারণেই অনুপ্রবেশ ঘটে। এছাড়া এসআইআর এর খসড়া তালিকা অনুযায়ী কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা চিহ্নিত হয়েছে সেই তথ্য প্রকাশের জন্য নির্বাচন কমিশন ও কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়েছে তৃণমূল। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তথ্য তুলে ধরে তারা মোদির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। মমতাকে কড়া আক্রমণ, কিন্তু অভিষেকের প্রতি কি সফট হুমায়ুন? কেন বললেন এমন কথা? ইতিমধ্যেই তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের শিলান্যাস করে তিনি নানান মহলে সমালোচনার শিকার হয়েছেন। তৃণমূল এবং বিজেপি দুই দলের বিরুদ্ধেই যে তার লড়াই হবে তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন ভরতপুরের বিধায়ক। তবে নীতিগতভাবে তৃণমূলের সমালোচনা করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে তার যথেষ্ট সফট কর্নার রয়েছে তা স্পষ্ট করে দিলেন হুমায়ুন কবির। আর তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আমূল পরিবর্তন হয়ে গিয়েছেন বলেই জানিয়ে দিয়েছে হুমায়ুন কবির। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে তার একটু দুর্বলতা রয়েছে তা জানিয়ে ফের জল্পনা বাড়িয়ে দিলেন ভরতপুরের বিধায়ক। এদিন নতুন দল গঠনের আগেই সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অভিষেক ব্যানার্জির ওপর আমার একটা সফট কর্নার রয়েছে। ওনার আগামী দিনের যোগ্য রাজনীতিবিদ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে যদি সে নিজের থেকে নিজের সিদ্ধান্ত নেয়। আর এখানেই প্রশ্ন, তাহলে কি আগামী দিনে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূলের রাশ আসে এবং তিনি সব সিদ্ধান্ত নেন, তখন কি আবার জামা পাল্টে নেবেন হুমায়ুন কবির? সমস্ত দ্বন্দ্ব ভুলে তিনি কি আবার তৃণমূলে যোগদান করবেন? তা নিয়ে বিভিন্ন মহলে তৈরি হচ্ছে জল্পনা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। দুটি কেন্দ্র থেকে লড়বেন হুমায়ুন কবির নিজেই। একই নামে প্রার্থী আরও 4 জন। কারা তারা? রেজিনগরের সভা থেকে নতুন দলের ঘোষণা করেছেন হুমায়ুন কবির। নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। আগে থেকেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। নতুন দল তৈরির দিনই আরও বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবির। নিজে 2টি আসন থেকে লড়াই করবেন বলে জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি তালিকায় রয়েছেন আরও 4 হুমায়ুন কবির। তারা কারা, কোন আসন থেকে প্রার্থী হতে পারেন? হুমায়ুন বলেন, আমি 2টো আসনে লড়ব, রেজিনগর ও বেলডাঙ্গা। আর ডাক্তার হুমায়ুন কবির, যিনি 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলে রানীনগর বিধানসভা কেন্দ্রে টিকিট দিয়েছিলেন। তৃণমূলের লোকেরাই তার পরাজয় ঘটিয়েছিল। তাদের পছন্দ হয়নি একজন ব্যক্তি, ডাক্তার মানুষ। তিনি মুর্শিদাবাদের একজন পরিচিত বিশিষ্ট চিকিৎসক। রানীনগরে সৌমিক হোসেনের বিরুদ্ধে আমার প্রতীক নিয়ে লড়বেন। আর একজন হুমায়ুন কবির ভগবান গোলায়। বর্তমান উপনির্বাচনে যে বিধায়ক রিয়াত হোসেন 9,000 বা 10,000 ভোটে জিতেছেন, তার বিরুদ্ধে আমার একজন প্রার্থী ভগবান গোলাই বিশিষ্ট ব্যবসায়ী, তার নামও আজ হবে। তার মানে আজ মুর্শিদাবাদে 4 হুমায়ুন কবির, রানীনগর, ভগবান গোলা, রেজিনগর ও বেলডাঙ্গা। এক হুমায়ুন কবির 2টিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আরও বলেন, আর একজন হাজি মানুষ, যাকে আমি বাংলার যে কটা জেলা আছে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি হিসাবে ঘোষণা করব। একটাই সভাপতি ঘোষণা হবে আজ। সম্পূর্ণ রাজ্য কমিটি হবে, বাকি একজনই সভাপতি মেদিনীপুরে। হাজি সাহেব, ওকেও ওখানে গ্রামীণ আর শহর 2টো সিট আছে, যেটা দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন। আর একটাও সম্ভাব্য হতে পারে মালদা, বৈষ্ণবনগর আসন। উনি এসে গিয়েছেন। মহিলা প্রার্থী করব, কারণ আমাকে তো সমন্বয় রাখতে হবে। মহিলাদের রাখতে হবে জেনারেল, ওবিসি, এসসি, এসটি। আর একটা হুমায়ুন কবিরের সম্ভাবনা প্রবল। তিনি হচ্ছেন রামপুরহাটের হুমায়ুন কবির। তিনিও বিশিষ্ট ব্যবসায়ী। স্টোন চিপসের কয়েকটি খাদান আছে। হুমায়ুন কবিরের অপর নাম ভাগ্যবান। ফলে ভাগ্যবান যারা হবেন তারা তো নিশ্চয়ই গুরুত্ব পাবেন। নতুন দল 1 নম্বর ঘোষণা কি হবে? এই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেছেন, 1 নম্বর ঘোষণা বাংলার মানুষের উন্নয়ন করা। সিপিএম 34 বছরে ভোট ব্যাংক হিসাবে বাংলার মানুষকে ব্যবহার করে তাদের ক্যাডার ভিত্তিক করা। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করা যায় না, সাধারণ মানুষ স্পর্শ করতে পারেন না। তার আধিকারিকরা আমলাতান্ত্রিক দল চলছে। বাংলায় থাকতে ভোটার লিস্টের নাম তুলুন, বিহার থেকে নাম কাটুন। বিএলএদের বৈঠকে বার্তা মমতার। নেতাজি ইন্ডোরে বিএলএদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইয়ের আবহে এই বৈঠকে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি বার্তা দেবেন মমতা, সেদিকেই নজর সকলের। বৈঠকের খুঁটিনাটি তথ্যের জন্য নজর রাখুন লাইভ আপডেটে। দুপুর 1টা 20 জয় বাংলা স্লোগানে সভা শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টা 18 মমতার হুঁশিয়ারি, কোথাও 72,000 বাদ,
আমাদের ভবানীপুরে 44,000 বাদ। ভেবেছেন বাদ দিয়ে হারাবেন? তাতেও লড়ে নেব। হারবেন আপনারা। দুপুর 1:10। দিল্লি কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, তৃণমূল জোড়া ফুল আমাদের হৃদয়, সেই হৃদয়কে আমরা বিক্রি করতে দেব না। লড়তে হবে, লড়ে ওদের ক্লান্ত করে দিতে হবে। ওরা থাকুক দেওয়ালে, তৃণমূলকে রাখুন খেয়ালে। বাংলা জিতলে দিল্লি কেড়ে নেব। বাংলাকে অসম্মান করতে গিয়ে নিজের কিছু হটব। কেউ বিজেপিকে ভোট দেবেন না। বাংলায় কোনো সিএএ ক্যাম্প হবে না। এসআইআর আপনাদের টোটাল ব্লান্ডার। দুপুর 1:09। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতার বার্তা, আমার জীবন আমার সংগ্রামকে সম্মান জানান, তাহলে ওদের জিরো করে দিন। এই লড়াই করতে হবে। এই সাম্প্রদায়িকতা বিসর্জন দিন। 26-এর নির্বাচন বিজেপির বিসর্জন, বিজেপির দালালদের বিসর্জন। এসআইআর অসমে কেন হলো না? মেঘালয়ে কেন হলো না? মণিপুরে কেন হলো না? মতুয়ারা ভয় পাবেন না, আমি আছি। সব সম্প্রদায়ের মানুষ সঙ্গবদ্ধ হন। নোটবন্দিতেও গেছিল, ভোট বন্দিতেও যাবে। বিজেপির টাকার কাছে আত্মসমর্পণ করব না। কমিশনের কাছে মাথা নত করব না। আম্বেদকর যে অধিকার দিয়ে গেছে তার বেশি আমি কাউকে মানি না। দুপুর 1:08। কাউন্সিলরদের কড়া বার্তা, কেউ কেউ দায়িত্ব নিচ্ছেন না, কাজ করছেন না। আরও দায়িত্ব নিতে হবে। বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে কাদের নাম বাদ গিয়েছে। এআই দিয়ে কারচুপির আশঙ্কা প্রকাশ করেন মমতা। দুপুর 1:07। আসন্ন বিধানসভা ভোটের সুর বেঁধে দিয়ে মমতা বলেন, কেন অস্ট্রেলিয়া, কেন কানাডা, কেন দুবাই? এত মানুষ মারা গেল, তাদের ঠিক নেই। আর কত যাবে বাংলার সম্মান? কোটি আর বিশ্বকবি বিদ্যাসাগর, গান্ধীজিকে অসম্মানিত হতে হবে। বাংলা ভাষার অস্মিতাকে অসম্মানিত হতে হবে। এর জবাব চাই। বাংলায় বিজেপিকে পা রাখতে দেওয়া যাবে না। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। টাকার কোনো দাম নেই। জীবন দিয়ে যেটা সঞ্চয় করবেন সেই কর্মের দাম থাকবে। দুপুর 1:03। সোমবার দুপুর 3টেই নির্বাচন কমিশনে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, পুলক রায়, পার্থ ভৌমিক এবং বাপি হালদাররা। দুপুর 1:02। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মমতা বলেন, সব টাকা বন্ধ করে এখন বলছে বহুত রুপিয়া হ্যাঁ। তাহলে অল্প করে দেন কেন? তাও বলবেন বাইক থাকলে পাবে না, টিভি থাকলে পাবে না। কেন? আপনার বাড়িতে সব থাকবে, এদের কিছু থাকবে না? কমিশন তো লিমিটলেস দালালি করছে। দুপুর 1:01। রাজ্যে বহিরাগতরা ঢুকেছে বলেই আশঙ্কা মমতার। তার দাবি, কাল বিহার থেকে অনেক বাইক নিয়ে লোক ঢুকেছে, ডবল বুলেট নিয়ে কাজ করবে। বেলা 12:56। নেতাজি ইন্ডোরে মাইক্রোফোনের সমস্যার বেজায় চটে যান মমতা। বললেন, মাইক কাজ করে না কেন ইন্ডোরের? আমি কিন্তু এবার অ্যাকশন নেব। এটা আপনাদের দায়িত্ব। পুলিশ কি করে দেখে না কেন? পার্টির লোক যারা থাকেন তারাই বা কেন সাহায্য করেন না? এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন এই সমস্যা কেন হবে? বেলা 12:50। শাহকে মমতার তোপ, এইরকম অপদার্থ হোম মিনিস্টার দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, বাকি শব্দ তোলা থাকলো। তিনি কন্ট্রোল করছেন, তিনি প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করছেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায় তাহলে কি হবে বুঝুন। গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম, দেশটাকে রাম নাম সত্যাহে করে দিচ্ছে। বেলা 12:45। স্পেশাল অবজারভার নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেন, বিএলওরা এখানকার লোকাল, এত ভাষা কি করে জানবে? ফলে অনেক ভোটারকে ম্যাপিং করেনি। আর ছিল সিপিএম মার্কা মারা নাম। তৃণমূল করলেই নাম বাদ, মানুষ ক্ষমা করবে না। এখন আবার বিজেপির দালালি করছে। 16 তারিখ থেকে হিয়ারিংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। 20 তারিখ নির্দেশ এলো, আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা হিয়ারিং করবে। এরা লোকাল ভাষা বোঝে। এরা না বোঝে বাংলা, না বোঝে মতুয়া, না বোঝে কামতাপুরি, না বোঝে নেপালি। এরা নাকি হিয়ারিং করবে। এদের ইয়াররিং দিয়ে দিন, হিয়ারিং অ্যাড। আবার একজন করে স্পেশাল অবজারভার। বিএলও বাথরুমে গেলেও পেছন পেছন যাবে। বেলা 12:40। বাংলায় থাকা বিহারবাসীদের উদ্দেশ্যে মমতার বার্তা, বিহারে ভোট না দিলে সম্পত্তির অধিকার দেবে না। ভুল। আপনারা যদি ওখানে ভোট না দেন, এখানে থাকেন, কাজ করেন, তাহলেও কেউ অধিকার কেড়ে নিতে পারবে না। বাংলায় থাকতে চাইলে ভোটার লিস্টে নাম তুলুন, বিহার থেকে নাম কাটুন। বেলা 12:33। বিজেপি ও কমিশনের আততের অভিযোগ তুলে মমতা বলেন, 24 বার নির্দেশিকা বদলেছে। তোমরা কালপ্রেট, বিজেপি কালপ্রেট। পরিবারতন্ত্র করতে গিয়ে দেশ ভাসিয়ে দিচ্ছ। তোমরা কি জানো ভোট সম্পর্কে হরিদাস? 2002 সালের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে। নাম ক্রমিক সংখ্যা খোঁজার জন্য উপায় নেই, ফলে বহু ভোটারকে হয়রান হতে হচ্ছে। এপিক নম্বর দিয়ে খুঁজে বের করার উপায় এতদিন ছিল না।
2002 এর নম্বরের সঙ্গে 2025 নম্বরের সামঞ্জস্য নেই। এটা ক্রিমিনাল অফেন্স না, আনপ্ল্যান্ড অটোক্রেসে। খোকাবাবুরা দিল্লির লাড্ডু খেয়েও সন্তুষ্ট হয়নি, বাংলার রসগোল্লা আছে। যা বিজেপি অফিস থেকে বলা হচ্ছে তাই করছে কমিশন। একজন অফিসার আছে যে নামের তালিকা বিজেপি পাঠাচ্ছে, যা পাঠাচ্ছে সেগুলি বাদ দিচ্ছে। এরকম নির্লজ্জ কমিশন দেখিনি। চলতি মাসে রাজ্যে অমিত শাহ, তবে কোনো জনসভায় নয়, হতে চলেছে মেগা বৈঠক। বিধানসভা নির্বাচনের দামামা এখনও না বাজলেও বিজেপির রাজ্য নেতৃত্ব তো বটেই, কেন্দ্রীয় নেতৃত্বের তৎপরতাও বুঝিয়ে দিচ্ছে যে ভোট আসছে। বিহার জয়ের দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছিলেন যে এবার তাদের একমাত্র টার্গেট বঙ্গ জয়। দফায় দফায় বৈঠক হয়েছে। এমনকি সম্প্রতি রাজ্যে এসে তাহিরপুরের সভায় সশরীরে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর পরেই এবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী যেদিন বাংলায় এসেছিলেন সেদিনই খবর পাওয়া যায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বঙ্গ সফর করতে চলেছেন। তবে পাকাপাকি খবর না আসা পর্যন্ত সেইভাবে কেউই নিশ্চিত ছিলেন না। তবে এবার এই ব্যাপারে চূড়ান্ত খবর সামনে চলে এলো, যেখানে আগামী 30শে ডিসেম্বর রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই খবর সামনে আসার পরেই উজ্জীবিত বিজেপি নেতাকর্মীরা। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে কি কোনো জনসভা করবেন? প্রকাশ্য সভা থেকে কি কোনো বার্তা দেবেন, নাকি দলীয় নেতাকর্মীদের নিয়ে 26-এর রোড ম্যাপ তৈরি করবেন তিনি? যতদূর খবর পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার কোনো জনসভা করবেন না। এক্ষেত্রে নির্বাচনের আগে দল কোন পথে চলবে, কিভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে দল, তার স্ট্র্যাটেজি ঠিক করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠক করার কথা রয়েছে তার। আর তারপরেই সাংবাদিক সম্মেলন করবেন অমিত শাহ।